যন্ত্রণায় ছটফট করছিল শিয়া। ছটফট করতে করতে হসপিটালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। একটা মানুষ অগ্নিদাহে শেষ নিঃশ্বাস বিমোচন করে দেয়, অথচ সে জানতেই পারেনি তার মন পাঁজরে থাকা মানুষগুলোই তার এবং তার সন্তানের নির্মম মৃত্যুর কারণ। খুনি। মিনার মার কাছ থেকে এতটুকু জেনে ঠিক কতক সময় স্থবির নিস্তব্ধ ছিল চৈত্রিকা ওর সঠিক জানা নেই। তবে ইচ্ছা করছিল গলা টিপে সেই নিকৃষ্ট মহিলাকে মেরে ফেলতে। কাউকে খুন করার মতন অপরাধও করতে পারবে না বলে সাথে সাথে বস্তি থেকে বেরিয়ে আসে। পিছু পিছু দৌড়ে আসে ক্রন্দনরত ছোট্ট মিনা। সেদিন থেকে মিনা ওর মায়ের দিকে ফিরেও তাকায়নি। অতটুকু বয়সে তীব্র এক ঘৃণা জন্মে তার মায়ের প্রতি। অবহেলায় অসুস্থতায় বিছানায় শয্যাশায়ী মিনার মায়ের মৃত্যু হয় ঠিক তার পরের দিন। সাফারাতের অ্যাক্সিডেন্টের পরের দিন সকালে সুফিয়া বেগম দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন এবং অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে থাকা অবস্থায় স্ট্রোক করেন তিনি। অতঃপর প্যারালাইজড। কথা বলতে পারতেন না, মুখ বেঁকিয়ে যাওয়ার ফলস্বরূপ। মাঝে মাঝে বলতেন, কিন্তু তাও শুনতে হতো মানুষকে ওনার মুখের কাছে কর্ণ পেতে। বয়স্ক চামড়া ঝুলে পড়া দেহখানায় পচনও ধরে। বিশ্রী উদ্ভট গন্ধে ওনার রুম পর্যন্ত যাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। কারো অঙ্গ আগুনে পুড়িয়ে দেওয়ার কারণেই হয়তো জঘন্যভাবে দিনের পর দিন পচে পচে মরেছে সুফিয়া বেগম। সুফিয়া বেগমের লাশ বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর চৈত্রিকা বিছানার উপর সাফারাতের এলোমেলো হয়ে পড়ে থাকা ওষুধগুলো গুছিয়ে রাখতে গিয়ে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ও ওষুধের বোতল পায়। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে যায় চৈত্রিকার। সাফারাতের এমন কোনো ওষুধ তো দেয়নি ডাক্তার। তাহলে এটা এখানে এলো কী করে? নাকি দিয়েছে? সাফারাত যা গম্ভীর স্বভাবের, কিছুই তো বলে না। চৈত্রিকা ডক্টর আদিকে কল দেয়। সাদা বোতলের গায়ে লেখা নামটা বলতেই আদি কিছুক্ষণ থেমে বলে, এটা এক ধরনের বিষ, যা কোনো ডায়াবেটিস আক্রান্ত রোগীর দেহে গেলে সহজেই শরীর পচে শীঘ্রই মৃত্যু ঘটবে। তৎক্ষণাৎ চৈত্রিকার মাথায় আসে সুফিয়া বেগমের কথা। ওনার ডায়াবেটিস ছিল। অল্প কয়েকদিনেই পচন ধরে ওনার সারা শরীরে হুট করে। নিমেষেই চৈত্রিকার মস্তিষ্ক সচল হয়ে যায়। ঝাঁকুনি দিয়ে ওঠে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে। সমস্ত কায়া অসরতা লাভ করে। আদি অপর পাশ হতে অনবরতে হ্যালো বলতে থাকে, কিন্তু তা আর চৈত্রিকার কর্ণাধার হয় না। সুফিয়া বেগমের হঠাৎ এমন পরিণতি সাফারাত করেছে, কিন্তু কেন? সাফারাত জানে সুফিয়া বেগম ওর মায়ের খুনি। চৈত্রিকা ফোনটা কেটে দিয়ে সিরিঞ্জটা নিয়ে অপেক্ষা করে থাকে সাফারাতের আশায়। সেদিন দাফন কাজকর্ম সম্পন্ন হওয়ার পর সাফারাত জানায় সুফিয়া বেগম ওর মায়ের খুনি। সেটা সে জানতে পারে পৃথকের মাধ্যমে। অ্যাক্সিডেন্টের ঠিক 2 দিন আগে পৃথকের সাথে জেলে দেখা করতে যায় সে। তখন পৃথকই জানায় সবটা। প্রথমত সাফারাত পৃথকের কথা বিশ্বাস করেনি, কিন্তু পৃথক তাকে বাড়িতে গিয়ে ওর রেখে আসা মোবাইলটা চেক করতে বলে, যেখানে সুফিয়া বেগম ও মিনার মার কথোপকথন সুযোগ বুঝে রেকর্ড করে ফেলে সে। ভিডিওটা প্রায় 1 বছর আগেকার। তখনও মিনার মা এই বাড়িতে কাজ করতেন। সেখানে স্পষ্ট সুফিয়া বেগম বলেছিলেন, সিয়াকে আগুনে পুড়িয়ে লাভ হলো না। সাফারাতের জন্য ছেলেটাকে বাড়িতে আনতে পারেনি। জার্মানি থেকেও ওর কড়া নিষেধাজ্ঞা, ফারুক যেন এ বাড়িতে ঢুকতে পারে না। নিজের রক্ত বলে ছেলেটা কিছু করতে বিবেকে বাঁধে। এই ভিডিওটা করে পৃথক দাদির থেকে টাকা লুটেছে ঢের। সুফিয়া এক প্রকার ভয়ে ভয়ে থাকতেন পৃথকের জন্য। ওর জেলে পড়ায় সব থেকে অধিক খুশি হয়েছেন তিনি। জেলে বসেও ভিডিওটা কাজে লাগায় পৃথকের। সাফারাতের অভ্যন্তর ক্ষত বিক্ষত, রক্তাক্ত করতে পেরেছে, এটাই যেন প্রতিশোধের চেয়ে কম নয়। এতটুকু শুনে চৈত্রিকা থম মেরে যায়। এত বড় সত্যটা সাফারাত জানে, অথচ একটা বারও নিজের কষ্টটাকে কারো সামনে আসতে দেয়নি। নিজের মায়ের এত ভয়ঙ্কর মৃত্যু, আপনজনের ধোঁকা, কতটা নীরবে সয়ে যায় মানুষটা। শেষ পর্যন্ত এই মানুষটাকে পৃথকও ছাড় দিল না, সুযোগ বুঝে আঘাত করল। হসপিটালে থাকাকালীন দিহানের মাধ্যমে সুফিয়া বেগমের শরীরে একজন নার্সকে দিয়ে এই বিষাক্ত মেডিসিনটা প্রবেশ করায় সাফারাত। তার লক্ষ্য সুফিয়া বেগমকে পুরোপুরি মারার উদ্দেশ্য ছিল না, বরং শরীরের যন্ত্রণা কতটা কষ্ট দেয় তাই সুফিয়া বেগমকে উপলব্ধি করাতে চেয়েছে। সাফারাত এতটুকু অবধি বলেই একটাই প্রশ্ন করে, আপনি কি আমাকে খুনি ভাবছেন চৈত্র? চৈত্রিকা প্রশ্নের জবাব দেয়নি,
উল্টো তার প্রাণপুরুষের বুকে মাথা রেখে বলে, আপনি অনেক স্ট্রং সাফারাত, প্রচণ্ড স্ট্রং। কাচের দেয়ালের কাছ হতে সরে বিছানায় বসে পড়ে চৈত্রিকা। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। সেদিন সাফারাত এতটুকুই বলে। চৈত্রিকাও আগ বাড়িয়ে দ্বিতীয় খুনির কথা জিজ্ঞাসা করেনি। তার মন বলছে সাফারাত নিজ থেকেই সেই মানুষটার নাম বলবে। কি দরকার বারংবার জিজ্ঞেস করে মানুষটাকে এলোমেলো করে দেওয়ার? সামান্য বাবার অবহেলা সহ্য হয়নি কখনো, কিন্তু সাফারাত কি করে পারছে এই লোক এত বেইমানি সহ্য করতে? কষ্ট মানুষকে ভেঙে নতুন করে গড়ে কি? নয়তো একটা মানুষ এত গম্ভীর কঠোর কেমন করে হয়? চৈত্রিকা গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। সিনথিয়ার হাতে একটা বড় ঝুড়ি, ঝুড়িতে বড় বড় চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কি। চৈত্রিকা দেখে দ্রুতগতিতে বলে উঠল, তোকে ডাকতেই যেতাম এখন চৈত্র, ভালো হয়েছে আর সিঁড়ি ভেঙে যেতে হলো না। চল, সবে বাগানে অপেক্ষা করছে। চৈত্রিকা কপাল কুঁচকে তাকালো। সিনথিয়া বাদে ঘরের মধ্যে কাউকেই দেখতে পেল না। ক্ষীণ স্বরে প্রশ্ন করল, বাগানে কেন? আজ আমাদের প্রতিবেশী আন্টি তিয়ানা ও ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে ছোটোখাটো একটা গেট টুগেদার আছে। প্রতি বছর করি আমরা। সাধারণত শীতকালে আমরা একসাথে পার্টি করি, কিন্তু তোদের আসার উপলক্ষে তিয়ানা আন্টি ও আম্মু এখনই করতে চাইছে। চৈত্রিকা ভাবুক হয়ে বলল, সবসময় শীতকালেই কেন? জার্মানিতে শীতকালে ভারী তুষারপাত হয়, বাইরে তখন উৎসব উৎসব আমেজ থাকে, দেখলে প্রশান্তিতে ছেয়ে যায় মন। কেবল আমরা না, সকল জার্মান অধিবাসীরা আনন্দ করে অনেক। আমি তো প্রথমত দেখে পুরো পাগল হয়ে গিয়েছিলাম, এত সুন্দর সব কিছু। তুই যখন একেবারে পার্মানেন্ট জার্মানিতে থাকবি তখন অনেক মজা হবে। চৈত্রিকা সিনথিয়ার মুখের হাসি হাসি ভাব দেখে অধর ছড়িয়ে হাসে। প্রিয়ন্তীর কথা জিজ্ঞেস করতেই সিনথিয়া জানায় সবাই বাহিরে। দরজা পর্যন্ত আসতেই পাজোড়া মেঝেতে আটকে গেল উভয়ের। সাফারাত দরজার অভিমুখে দাঁড়িয়ে, নির্নিমেষ দৃষ্টি তার চৈত্রিকার মুখশ্রী পানে। বিশাল দরজা, আরও দুইজন একটা মানুষকে কাটিয়ে যেতে পারবে অনায়াসে। সিনথিয়া বোকা বোকা চাহনি নিক্ষেপ করল। তড়িৎ গতিতে বেরিয়ে গেল সে। সাফারাত 2 পা এগিয়ে আসতেই 3 পা পিছিয়ে গেল চৈত্রিকা। কণ্ঠে এক রাশ বিস্ময় ঢেলে জিজ্ঞাসা করল, কি হয়েছে সাফারাত? আমার মন হৃদযন্ত্র ঠান্ডায় জমে অচল হয়ে যাচ্ছিল চৈত্র আপনাকে না দেখতে পেয়ে। চৈত্র মাসে তাপ বড্ড প্রয়োজন, তাই ছুটে আসা। কথাটা সমাপ্ত করেই সাফারাত 2 হাতে চৈত্রিকাকে টেনে বাহুডোরে বন্দি করে নেয়। চৈত্রিকা হকচকিয়ে যায়। অবিনশ্বর দৃষ্টিতে চারপাশে চোখ বুলায়। পুরো ড্রয়িং রুম জুড়ে পিন পতন নীরবতা, কেউ নেই। তবুও চৈত্রিকার ভয় হচ্ছে, যদি অকস্মাৎ কেউ চলে আসে। উফ, সারা রাত তো ওর হাজব্যান্ড। সাফারাত তো ওর হাজব্যান্ড। কিশোরী বয়সকে প্রেম করলে মেয়েরা যেমন ভয় ভয় থাকে, তেমনি লজ্জা ভয়ে মাখামাখি অবস্থা ওর। সাফারাত ওষ্ঠদয় গালের কাছে আনতেই মৃদু চিল্লিয়ে উঠল ও। এতেই সাফারাতের যেন কান ফেটে গেল। তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করল সে। এক ভ্রু উঁচিয়ে বিরক্ত স্বরে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন চৈত্র? কাট কাট কণ্ঠস্বর, বিরক্তির সঙ্গে রাগ মিশ্রিত। চৈত্রিকা রোষপূর্ণ 2 চক্ষে বিচলিত দৃষ্টিতে চেয়ে প্রত্যুত্তর করল। কেউ দেখে ফেলবে। সাফারাত আগ্রহ নিয়ে চেয়ে বলল, আপনি কি আমার প্রেমিকা? চৈত্রিকা নেত্রদয় নিচু করে আওড়ালো, বউ? তাহলে আপনাকে আদর করার লাইসেন্স আছে আমার, নো টেনশন। একটা চুমুই দেব, কেউ দেখবে না। দ্রুত গতিতে সাফারাত রুক্ষ শুষ্ক ঠোকচোড়া দিয়ে চৈত্রিকার কপালে চুমু খেল। অতঃপরে অন্য একটা গালে ঠোঁট ছুঁয়ে দিতে গেলে দুজনের শ্রবণ গ্রন্থিতে হুড় হুড় করে পৌঁছালো একটা চিকন সূক্ষ্ম মেয়েলি কণ্ঠস্বর। চৈত্রিকা চোখ তুলে সেদিকে তাকাতে পারল না। তার পূর্বেই মেয়েটা ওদের কাছে এসে অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, নিজের হবু বউ রেখে তুমি অন্য একটা মেয়েকে কিস করছো সাফারাত? ঠকালে আমাকে। তুমি এখনই আমায় কিস করবে, এখনই। কথাটা বলতে বলতে চৈত্রিকাকে ঠেলে সরিয়ে মেয়েটা পলকেই সাফারাতের অতি সন্নিকটে এসে হাজির হয়। শক্তপোক্ত হাতে 3-3টে থাপ্পড় লাল টসটসে কপলে মাখিয়ে ফাইয়াদের বক্ষে পড়ে আছে জাইফা। অতর্কিতে এমন এক কাণ্ডে মুখ ঢাকে চৈত্রিকার। অন্যদিকে বুকে একটা মেয়ে পড়ে আছে। এতে ফাইয়াদ হতবম্ব, বাকরুদ্ধ। 2 হাত উপরে তুলে আত্মসমর্পণের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে সে। কিছুই তার মাথায় ঢুকছে না।
মস্তিষ্ক ফাঁকা ফাঁকা সাফারাতের। চৈত্রিকা দুজনে বাইরে আসছিল না অনেকক্ষণ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরও। তাই ফায়াদ ডাকতে আসে। ঠিক সেই মুহূর্তে তুলোর মতো উড়ে এসে ওর বুকে হামলে পড়ে লাল চুলের সাদা চামড়ার এক মেয়ে। চৈত্রিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সাফারাতের কপালে শিরা উপশিরা ভেসে উঠেছে, ডান হাত মুষ্টিবদ্ধ। মেয়েটা তখন ওকে ঠেলে সাফারাতের সম্মুখে আসতেই জাইফা নামে চাপা গর্জন করে ওঠে সাফারাত। সঙ্গে সঙ্গে চৈত্রিকার সমস্ত দেহ কেঁপে ওঠে। ভীত সন্তুষ্ট হয়ে মেয়েটার দিকে চাইতেই পলকে সপাটে চর বসিয়ে দেয় সাফারাত। চৈত্রিকা জাইফাকে ধরতে যাবে, তার পূর্বেই মেয়েটা ফাইয়াদের বুকে ঠাঁই পায়। ফাইয়াদের চলাচল আয়ান ও সাফারাতের সঙ্গে হওয়ার সুবাদে ছোটোখাটো গেট টুগেদারে তাকেও সামিল করা হয়। ফাইয়াদ গিয়ে কি হাওয়া হয়ে গেল। সিনথিয়া উঠতে নিলে প্রিয়ন্তী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি ভাবি, আপনি এখানে থাকুন। এটা বলে প্রিয়ন্তী দরজার কাছে আসতেই ওর চক্ষু চরক গাছ, অন্তঃস্থল কেমন যেন করে উঠল। মনে এক সেকেন্ডের ঝড় বয়ে গেল। দীর্ঘ হলো না, তবে ঝড়ের বেশ বেগ ছিল। হৃৎপিণ্ড কেমন নাড়িয়ে দিয়ে গেল। ফাইয়াদের বুকে জাইফা, কিন্তু কেন? ফাইয়াদ জাইফাকে কেন বুকে নিল? নানান প্রশ্নে অভ্যন্তর হাঁসফাঁস করতে আরম্ভ হয় প্রিয়ন্তীর। আকস্মিক লোহার মতন ভারী হয়ে যাওয়া পা দুটো টেনে টেনে ওদের কাছে এসে দাঁড়ালো। দেখল জাইফা অতীব স্বাচ্ছন্দ্যে নাক টেনে টেনে বন্যা বইয়ে দিচ্ছে ফাইয়াদের বুকে। অপরদিকে ফাইয়াদ নির্বিকার, মাথা উঁচিয়ে দেখতে চাইলেও প্রিয়ন্তী ফাইয়াদের মুখে বিরক্ত আছে কিনা। না, নেই। না, আছে কেবল অবিশ্বাস্য ভাব। প্রিয়ন্তী ঝটপট নজর সরিয়ে আনল। জাইফার এত নিশ্চিন্তে অশ্রুপাত, ফাইয়াদের কোনো প্রকার অভিব্যক্তি না করায় প্রিয়ন্তীর মন বলছে এরা পূর্ব পরিচিত ও দুইজন হয়তো প্রেমিক প্রেমিকা। কিন্তু সাফারাত ও চৈত্রিকার সামনে এভাবে আলিঙ্গন। প্রিয়ন্তী লজ্জা অনুভব করল। হতে পারে এদের দেশে এসব চলে, কিন্তু ওরা তো ভিন্ন দেশের। একটুও চোখ সরম ভরম নেই। যে দেশে প্রকাশ্যে ওষ্ঠধরের মিলন হয় তাতে আলিঙ্গন তো খুবই তুচ্ছ একটা বিষয়। প্রিয়ন্তীর মনে ফাইয়াদের জন্য যে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছিল তা নিমেষে খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল। গলা ধরে আসছে, কণ্ঠনালীতে শব্দমালারা আটকে যাচ্ছে। তবুও ঢোক গিলে সাফারাতকে ডাকলো, ভাইয়া, বাইরে সবাই ডাকছে। মেয়েটার কথা সুর ঝঙ্কার তুলে ভাইয়াদের কর্ণকুহর হলো। কোকিলের মতো বেজে উঠল যেন। মুহূর্তেই জাইফাকে বুক থেকে এক প্রকার ছিটকে ফেলে দিল। জাইফা এতক্ষণে সম্বিত ফিরে পায়। থাপ্পড় খেয়ে সমস্ত দেহ অসারতা লাভ করেছিল। থরথর করে কাঁপছিল মেয়েটা। সাফারাত বিরক্তিসূচক কণ্ঠে বলে উঠল, তোরা যা, আমি চৈত্রকে নিয়ে আসছি। আর সাথে উন্মাদ মেয়েটাকে নিয়ে যাবি। আমার চোখের সামনে যেন না পড়ে, বিবাহিত পুরুষের গায়ে লেপটে পড়ে। আমি এক বাচ্চার বাপ হতে যাচ্ছি, এবার তো পিছু ছাড়বন। শেষের কথাগুলো শুনে চক্ষুদয় পিটপিট করে তাকালো জাইফা। এক তো থাপ্পড়ে ভীষণ আহত সে, তার উপর সাফারাতের রাগ মিশ্রিত বাংলা শব্দাংশ বাক্য। সে বাংলা পারে, কিন্তু ঠিকঠাক নয়। সাফারাত এক বাচ্চার বাপ হতে যা হচ্ছে শুনেই হুড়মুড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল জাইফা। সাফারাত এক বাচ্চার বাপ হতে যাচ্ছে শুনেই হুড়মুড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল জাইফা। সেদিকে চেয়ে চৈত্রিকা সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। সাফারাত এভাবে জাইফাকে আঘাত করবে ঘুণাক্ষরেও কল্পনা করেনি ও। এত ক্রোধ জেদ এই লোকটার। আর মেয়েটাও বাচ্চামো স্বভাবের। জাইফা নামটা সাফারাতের মুখে শুনেই চৈত্রিকার চট করে মনে পড়ে যায় বাংলাদেশে থাকাকালীন আলো বলেছিলেন জাইফা নামের একটা মেয়ের সাথে উনি সাফারাতের বিয়ের কথা পাকা করে ফেলেছিলেন। কিন্তু সাফারাত রাজি হয়নি। চৈত্রিকা মনে মনে বলল, এই মেয়ে তাহলে জাইফাদের সারাক্ষণ সাফারাতের কাছে ঘেঁষতে চাইতো। ভাবি ভাইকে একান্তে ছেড়ে প্রিয়ন্তী বেরিয়ে আসে। এখানে কি হয়েছে কিছুই ওর বোধগম্য হচ্ছে না। কিন্তু মনটা অতিশয় বেইমানি শুরু করেছে ওর সঙ্গে। বারংবার চোখে ভাসছে ফাইয়াদের বুকে জাইফার অবস্থানের দৃশ্যখানা। জাইফা আয়ানদের পাশের বাসার প্রতিবেশী, মিসেস তিয়ানার একমাত্র কন্যা। বাগানের দিকটায় যেতে নিলে বিচলিত একটা স্বর ডেকে উঠল ওকে। প্রিয়ন। পা জোড়া থেমে গেল। ঘাড় বাঁকিয়ে দেখল ফাইয়াদকে। ফাইয়াদ তড়িৎ বেগে উপস্থিত হলো ওর সম্মুখে। জিজ্ঞাসা করল, ওই মেয়েটাকে তুমি চেনো? আমার বুকে পড়েছিল। প্রিয়ন্তীর ফ্রুযুগল কপাল ছুঁয়ে দিল তৎক্ষণাৎ। রুক্ষ কণ্ঠে গলায় তেজ ঠেলে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ডকে আপনি চিনেন না?
জার্মানির বাচ্চা ন্যাকামি তো ভালোই পারেন, মিথ্যুক একটা। আরেকবার পিয়ন ডাকলে শরীরের ছাল তুলে ফেলবো। ছোট হতে পারি, বিয়াক্কল না। কথাগুলো বলে রাগে ফোঁস করতে করতে প্রিয়ন্তী হনহনিয়ে ত্যাগ করল স্থান। ফাইয়াদ আহাম্মকের মতো চাইল, চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। প্রিয়ন্তী এত দ্রুত বাংলা বলেছে, ছেলেটার মাথায় কিছুই ধরেনি। বিড়বিড় করতে থাকে, ইস, প্রিয়ন কি বলে গেল? মোবাইলে রেকর্ড করে রাখলে তো পরে আস্তে আস্তে শুনে বুঝতে পারতাম। সাফারাত মাথার কয়েক গাছি চুল টেনে নিজেকে ধাতস্থ করে নেয়। রাগ জিনিসটা নিজের উপর চওড়া হতে দেয় না সহজে। যথেষ্ট চেষ্টা করে সংবরণের। জাইফার কুরুচিপূর্ণ আচরণের ক্ষেত্রে পারল না। মেয়েটা আগে থেকেই উড়নচণ্ডী দশার। বছরে কয়েকবার বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো তার স্বভাব। সাথে অভিনব নতুন বিএফ তো আছেই। এই ধরনের মেয়ে একদমই পছন্দ না তার। দেখলেই মস্তিষ্কে রক্তচাপে, খুন করার নেশা জাগ্রত হয়। চৈত্রিকাকে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে সোজা সাপটা প্রশ্ন করল, ঠিক আছেন আপনি চৈত্র? জি। চলুন তাহলে। কেউ চেয়ারে, কেউ ঘাসের উপর, আবার কেউ কেউ দোলনায় বসে আছে। বাগানের একপাশে পাতানো বেঞ্চে খালুর পাশাপাশি একটা অপরিচিত বয়স্ক লোককে দেখতে পেল চৈত্রিকা। আলো বেগমের পাশাপাশিও একটা অপরিচিত মহিলা বসে খুশ গল্প করছেন। আলো চৈত্রিকাকে সাফারাতের পাশে দেখতে পেয়ে একগাল হাসি হাসলেন। বিদেশি মহিলাটার দিকে চেয়ে ইংরেজি ভাষায় বলে উঠলেন, লুক টিয়ানা, সি ইজ চৈত্র, সাফারাতের ওয়াইফ। তোমাকে ওর কথাই বলেছিলাম। মিসেস তিয়ানা হাস্যোজ্জ্বল মুখে তাকালেন। চোখ দুটো বেশ টানা টানা, পুরো চেহারা জুড়ে যেন আলোচ্ছটা। অতীব সুন্দরী নারী। চৈত্রিকার অনেক পছন্দ হলো ওনার মনোমুগ্ধকর হাসিটুকু। অতঃপর শুনতে পেল ওনার সাবলীল কণ্ঠস্বর। How are you, cute girl? You are so pretty. চৈত্রিকা লজ্জা পেল অল্প স্বল্প। রূপে সে পিছিয়ে নয়, বেশ ফর্সা ও সুন্দর। বরং এতকাল মানসিক অশান্তি, পরিবারের টানাপোড়েন, বাবার দেওয়া কষ্ট সব মিলিয়ে ফুলের ন্যায় মূর্ছা গিয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পর রূপ সৌন্দর্য দ্বিগুণ হলো আরও। সাফারাতের মতো জীবনসঙ্গী পেলে বোধহয় কোনো মানসিক অশান্তি জীবনে ভর করতে পারে না। প্রতি মুহূর্ত প্রতিক্ষণ সুখের হয়। তবে যেই মানুষটা মুঠো ভরে আজলাতে সুখ ঠেলে দিচ্ছে, সে কি সুখী? মানসিক কষ্ট তার হৃদয় রক্তাক্ত করছে না তো? চৈত্রিকা নম্রতার সহিত জবাব দিল, ফাইন, মিসেস তিয়ানা, হাউ আর ইউ? Fine. Pretty girl. আলো বেগম সবাইকে কফি দিয়ে আরেক কাপ কফি হাসি মুখে সাফারাতের দিকে বাড়িয়ে দিল। সাফারাত কফি কাপের দিকে এক পলক চেয়ে ওনাকে পাশ কাটিয়ে ফাইয়াদ ও আয়ানের পাশে গিয়ে বসে পড়ল। তিয়ানা, সিনথিয়া, চৈত্রিকা বিস্ময়াবিষ্ট হয়ে পড়ে সাফারাতের আলো বেগমকে করা উপেক্ষা অবলোকন করে। চৈত্রিকা তীর রেখা নজরে সাফারাতের দিকে তাকালো। সকল যোগ বিয়োগের সমাধান তো হলো, কিন্তু কোথাও আলোর দোষ খুঁজে পেল না ও। হুট করে একটা মানুষের এত ঘৃণার কারণ কি? আলো বেগম কি সাফারাতের মায়ের মৃত্যুর কারণ? দ্বিতীয় খুনি? নয়তো সাফারাত কেন ঘৃণার দৃষ্টিতে তাকায়? হুট করেই চৈত্রিকার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। ভুল ভাবছে সে। মায়ের মতো স্নেহ, স্বার্থবিহীন উজাড় করে ভালোবাসা সাফারাতকে শক্ত করে গড়ে তোলা সেই নারী বেঈমান কী করে হতে পারে? এই ভাবনাটাই তুচ্ছ, নিরর্থক। বার্লিন শহর জুড়ে ভারী বৃষ্টিপাত। প্রভাতে এত বর্ষণ ভীষণ মন সতেজ করা অনুভূতির জন্ম দেয়, পরিবেশ রোমাঞ্চকর করে তোলে। বিশাল কাচের প্রাচীরটা বেয়ে পানির ধারা নেমে যাচ্ছে নিম্ন দিকে। বিছানায় শুয়ে শুয়ে এমন এক সৌন্দর্য দেখার সৌভাগ্য কজনের হয়? চৈত্রিকা দেয়ালেটার দিকে তাকিয়ে মুখ করে কাত হয়ে শুয়ে পড়ল। চক্ষু মুদে আবারও দৃষ্টি মেলে দিল স্বচ্ছ কাচের দেয়ালটায়। বার্লিনের বৃষ্টির কী অপরূপ দৃশ্য! ওয়াশরুমের দরজা খোলা শব্দে সৌন্দর্য দেখায় বাধা পড়ল চৈত্রিকার। অনুভূতিরা ভয়ঙ্কর, মারাত্মক, বেসামাল হয়ে উঠল। সাফারাত হাতের তোয়ালেটা রেখে ওর অনাবৃত দেহে একটা শুভ্র রঙের পাতলা শার্ট জড়িয়ে দিল। অধিক সুন্দর হওয়ার দরুন শার্টটা বেশ মানিয়েছে তাকে। চৈত্রিকা নিষ্পলক নির্নিমেষ চেয়ে রইল অনেকক্ষণ, বেশ দীর্ঘ সময়। আমতা করে প্রশ্ন করে, এত সকাল সকাল শাওয়ার নিলেন যে? কোথাও যাচ্ছেন? সকাল সকাল শাওয়ার নিয়েছে বলেই এই প্রশ্ন নাকি সন্দেহ? মধুরাত পার করা ছাড়াও প্রভাতে শাওয়ার নেওয়া যায় চৈত্র মাস। রিল্যাক্স থাকেন, সুখ আসুক, তারপর না হয় আপনিও আমি দুজন একসাথে শাওয়ার নেব একদম সকালে।
সাফারাতের দুষ্টুমির স্বর শুনে চৈত্রিকার দুই গাল টুকটুকে লাল বর্ণ ধারণ করলো। উপুর হয়ে বালিশে মুখ গুজতে নিলে কানে আসে সাফারাতের কঠিন কণ্ঠের কড়া নিষেধাজ্ঞা। বলে উপর হবেন না চৈত্র, সুখ ব্যথা পাবে এবং আপনিও। উপুর হলে তো পেটে চাপা পড়বে, তা মাথায় ছিল না চৈত্রিকার। পা দুটো সোজা করে শুয়ে রইল। রুমের এক কোনায় বড় বড় ট্রলি ব্যাগগুলো দেখে বলল, আমরা সত্যিই চলে যাব? খালামণি কষ্ট পাবেন। আয়ান, সিনথিয়া কাউকেই বলা হলো না। না গেলে হয় না সাফারাত? চৈত্রিকার শেষের কথাটা দারুণ শোনালো। সাফারাত আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে একবার তাকালো। পরক্ষণেই শার্টের হাতা গুটিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল ওর দিকে। বিছানায় শুয়েই চমকিত নয়নে চেয়ে দেখে চৈত্রিকা। ধীর স্থির ভঙ্গিতে সাফারাত ওর কাছাকাছি এলো, খুবই সন্নিকটে। ওর তৈলাক্ত মুখশ্রীর পানে ঝুঁকে চেয়ে থাকলো অনিমেষ নেত্রে। চৈত্রিকা নির্বাক। চোখ বুঝতেই সাফারাত উষ্ণ ঠোঁট চেপে ধরল ওর ললাটে। মুহূর্তেই কোমল দেহকানি রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল। বিছানায় দুই হাত ভর দিয়ে সাফারাত ছুঁয়ে দিল চৈত্রিকার কম্পনরত অধর। সাথে সাথে সরে এলো না, বরঞ্চ মিনিটখানেক ব্যয় করে দীর্ঘ এক চুম্বনে লিপ্ত হয়। চৈত্রিকার শ্বাস ক্রমাগত ভারী হয়ে আসে। সাফারাত তুখোর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ওর শ্বাস প্রশ্বাস নেওয়ার অবস্থা। বুকের ওঠানামা, ঢেউ খেলানো। গালে এক হাত রেখে স্থির করলো ওকে, ডাকলো, চৈত্রমাস। চৈত্রিকার মুহূর্তেই সাড়া দেয়। সাফারাত আদুরে গলায় বলে উঠল, আমি একটা সুন্দর সুস্থ সুখের জীবন চাই চৈত্র। সকল বেঈমানদের থেকে দূরে গিয়ে আপনাকে, সুখকে নিয়ে, প্রিয়ন্তীকে নিয়ে সুখের সংসার চাই। প্লিজ আমাকে বাধা দেবেন না। কারোর প্রতি এতটাও বিশ্বাস রাখবেন না যার আসল রূপ প্রকাশিত হলে আপনি মানসিকভাবে ধ্বংস হয়ে যাবেন। সাফারাত সরে গেল। পুনর্বার তাড়া দিয়ে বলে, উঠুন, আমরা একটু পরেই বেরিয়ে যাব। আয়নকে গত রাতে বলেছি আমি আলাদা থাকবো। ও একটু কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে বুঝে খুব। পিয়ন্তি চৈত্রিকা রেডি হয়ে নিচে আসলো। ক্যাথরিন ব্যাগগুলো বাহিরে নিয়ে যাচ্ছে। সাফারাত খালুর সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আয়ানও বেরিয়ে পড়ল ওর সাথে। সিনথিয়াকে জড়িয়ে ধরল চৈত্রিকা। আইমানের কথা জিজ্ঞেস করতেই ও জানায় যদি আইমান জানে ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে থাকবে না। তাহলে তুল কালাম বাঁধিয়ে দেবে ছেলেটা, কখনোই যেতে দেবে না। এটা শুনে চৈত্রিকার খারাপ লাগলো। ছেলেটা সারাক্ষণ সুখ সুখ বলে মামিমণির যত্ন নেওয়াটা ভীষণ মিস করবে ও। সবাই ড্রয়িং রুমে দেখলেও আলোকে কোথাও দেখল না। সিনথিয়া ওর চোখের দৃষ্টি দেখে বলল, আম্মু তোদের বিদায় দিতে পারবেন না, তাই রুমের দরজা লক করে বসে আছেন। সারাফাত এখানে আসার পর আম্মুর সাথে ঠিকঠাক কথা বলছেন না, এমনকি বাড়ি ছেড়ে ভিন্ন জায়গায় থাকার সিদ্ধান্ত নিল। তুই কি জানিস ওর এমন করার কারণ? মাথা নাড়িয়ে না বলল চৈত্রিকা। সিনথিয়া ছোট্ট নিঃশ্বাস ছেড়ে চৈত্রিকাকে আলো বেগমের রুমের সামনে নিয়ে গেল। অনেক ডাকাডাকির পরও দরজা মেলেন না তিনি। বাধ্য হয়ে ওনাকে বিদায় না জানিয়েই বেরিয়ে আসতে হলো। গাড়িতে উঠে যখন সাফারাতের পাশে বসলো, অনাকাঙ্ক্ষিতভাবেই দেখতে পেল আলো বেগম মুখে ওড়না চেপে ধরে কাঁদছেন, খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে। চৈত্রিকার বুকটা থরথর করে কাঁপল। ধীরে ধীরে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে আবারও তাকালো বারান্দার দিকে। সাফারাতের উদ্দেশ্যে তত্তর করে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, খালামণি কাঁদছেন সাফারাত? গাড়ি থামান, একটাবার কথা বলে আসুন ওনার সাথে। চৈত্রিকার সেই স্বর আমলে নিল না সাফারাত। উল্টো চোয়াল শক্ত করে গাড়ির গতি বাড়িয়ে ছুটে চলল বার্লিন নগরীর অপর এক প্রান্তে। বৃষ্টিতে কাদায় মাখামাখি রাস্তাটা আজ বড্ড মিস করছে চৈত্রিকা। এই শহরের রাস্তাগুলো পাকা বৃষ্টিতে কেবল ভিজে, কিন্তু কাদা হয় না। পিচ ঢালা রাস্তা ধরে প্রায় অনেক কিলোমিটার অতিক্রম করলো ওদের গাড়িটা। পিছনে ফেলে এলো বার্লিনের কিঞ্চিত সৌন্দর্য, সেই নগরীর ফর্সা মানুষগুলোকে। গাড়িটা থামিয়ে সাফারাত আগে নামলো। ভিজে গেল সাদা শার্টটা, চুল বেয়ে কপাল ছুঁয়ে পানি পড়ছে অনবরত। দৌড়ে গিয়ে পাশের একটা শপ থেকে দুটো ছাতা হাতে নিয়ে ফিরল। চৈত্রিকার নেত্রদয় পিটপিট করে তাকিয়ে রইল এক দৃষ্টে। একটা ছাতা গাড়ির উপর রেখে অন্য একটা মেলে ওর পাশের দরজা মিলল সাফারাত এক হাতে। শান্ত কণ্ঠে বলল, নামুন চৈত্র। মোহাবিষ্ট হয়ে চৈত্রিকা নেমে দাঁড়ালো। মৃদু যা অভিমান জমেছিল ক্ষীণ সময়ের জন্য, তা সাফারাতের নরম মায়াভরা কণ্ঠে সম্পূর্ণ উবে গেল। কণ্ঠটা কেমন নেশা নেশা, অদ্ভুত একের নেশা।
একজন মানুষের কণ্ঠস্বর, আচরণ, চরিত্রের এত পরিবর্তন ঘটে। কখনো গম্ভীর, কঠোর, রসকসীন, আবার কখনো নরম, যত্নশীল, মোহনীয়। এ যেন মুদ্রার এপিটোপিট। চৈতিকাকে ছাতার নিচে নিয়ে কাছে টেনে নিল সাফারাত। এতটা কাছে নেই দুজন, মাঝখানে দূরত্ব রয়েছে। শুধু হাতটা টেনে হাতের মুঠোয় বাঁধল, যেন চৈতিকার গা তার সিক্ত স্পর্শে ভিজে না যায়। হঠাৎ বৃষ্টির শিকার হয়ে ভিন্ন এক দেশে জ্বর বাঁধাতে না পারে অনায়াসে। সেই রিস্ক নিতে নারাজ সাফারাত। আলতো করে ছুঁয়ে রাস্তা পার করে চৈতিকাকে অপর প্রান্তে নিয়ে এলো। ওদের ফ্ল্যাটের সামনে দাঁড় করিয়ে ছাতাটা চৈতিকার হাতে ধরিয়ে দিয়ে পুনরায় মাথায় বিন্দু বিন্দু জল নিয়ে ফিরে এলো গাড়ির কাছে। অন্য ছাতাটা মেলে প্রিয়ন্তীকে একইভাবে অপর পাশে নিয়ে গেল। চৈতিকার হাতে ফ্ল্যাটের চাবিটা ধরিয়ে দিয়ে লঘুস্বরে বলল, আপনারা দুজনে উপরে চলে যান, গিয়ে অবশ্যই ড্রেস পরিবর্তন করে নেবেন, ভিজে গেছেন। চৈতিকা অবাক হলো, নিজের এবং প্রিয়ন্তীর দিকে তাকালো। বৃষ্টির ছিটা পানিতে নিচের অংশ ভিজছে শুধু। এতেই কি চিন্তা সাফারাতের? অথচ নিজে কাক ভেজা হয়ে আছে, তাতে মাথা ব্যথা নেই। চৈতিকা মিনমিনিয়ে প্রশ্ন করল, আপনি যাবেন না? না, কিছু জরুরি জিনিস কিনতে হবে রান্নার জন্য, হুট করে এলাম, বেশি কিছু নেই বাসায়। আপনারা গিয়ে ফ্রেশ হন, পাশেই গ্রোসারি সুপার শপ, আসা যাওয়ায় 35 মিনিট ব্যয় হবে। আচ্ছা। চৈতিকা নিজের মাথার উপরের ছাতাটা সাফারাতের মাথার উপর ধরে টুপ করে প্রিয়ন্তীর ছাতার নিচে ঢুকে পড়ল। বেশ আহ্লাদি কণ্ঠে বলল, আর ভিজবেন না, অসুস্থ হয়ে পড়বেন। প্রিয়, চোখ বন্ধ করো তো। সাফারাতের কথায় প্রিয়ন্তী চমকে উঠল, দুই নেত্র খিচে বন্ধ করে ফেলল বিনা প্রশ্নে। সাফারাত সঙ্গে সঙ্গে চৈতিকার এক হাত ধরে উল্টো পিঠে চুমু খেল। দীর্ঘমেয়াদী নয়, সাময়িক সেকেন্ডের ছিল সেই অধৈর্যগণের আর্ত ছোঁয়া। তারপর চলে গেল সাফারাত। এখনও দুরু দুরু কাঁপছে বুক। চৈতিকা সেই কাঁপা কাঁপা বুক নিয়ে প্রিয়ন্তীর সাথে ফ্ল্যাটে আসলো। দুজনে প্রথমে কাপড় পাল্টে ড্রয়িং রুমে এলো। চৈতিকা পুরো কক্ষের দিকে একবার চক্ষু বুলালো। যেহেতু গতকাল দেখে গিয়েছে সবগুলো কক্ষই গোছালো, তাই আর গোছাতে হলো না। এতে অবশ্য বেশ বোর ফিল করছে ও। একটু আধটু কাজ করতে পারলে একাকিত্বের অনুভূতিটা বোধহয় কম হতো। সিদ্ধান্ত নিল রান্না করবে দুপুরের জন্য। সকালেও ওর নাস্তা করে বের হয়নি, তবে প্রতিমধ্যে একটা রেস্টুরেন্টে কফি কেক খেয়েছে। এখানকার রেস্টুরেন্টের খাবারগুলো বিশেষ ভালো লাগেনি চৈতিকার। সব কিছু কেমন যেন পানছে। চকলেট কেকটা একটু মুখে রুচেছে। প্লাজোর সাথে লম্বা একটা কামিজ পরেছে চৈতিকা। স্কার্ফটা গলায় পেঁচিয়ে রান্নাঘরের দিকে আসলো। সাফারাত বলেছে টুকটাক খাবারের জিনিস আছে। ফ্রিজ খুলে সব ফাস্ট ফুড পেল। আর একটা ঝুড়িতে পাস্তা, নুডলস, স্যুপ, চিপসের প্যাকেট। ঠান্ডার দিনে স্পাইসি স্যুপ ভালো লাগবে ভেবে বানানোর সিদ্ধান্তে উপনীত হলো। এর মধ্যে বেজে উঠল কলিং বেল। রান্নাঘর থেকে প্রিয়ন্তীকে বলল খুলে দেখতে কে এসেছে। কথা মতো প্রিয়ন্তী দরজা খুলল। ভাবল সাফারাত এসেছে, কিন্তু সামনে যাকে দেখলো তাতেই চোখ ছানা পড়া। বিড়বিড় করলো দাঁতে দাঁত কেটে, সাদা চামড়ার জার্মানির বাচ্চার আগমন, জঘন্যতম স্বাগতম। ফায়াত চুলের পানি ছাড়তে ছাড়তে স্বভাবসুলভ স্মিত হেসে বলল, এই প্রিয়ন, ঢুকতে দিবে না? প্রিয়ন্তী মাথা উঁচিয়ে কিছুটা চেপে দাঁড়ালো। চৈত্রিকা কিচেন রুম থেকে বেরিয়ে এসে ফায়াতকে দেখে অধর কার্নিশ প্রসারিত করে বলল, ভাইয়া বসুন, বৃষ্টি কমলেই আসতে পারতেন, এত তাড়া ছিল না। ফায়াত সোফায় বসলো। আর চোখে একবার চাইলো দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে। কেমন মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো ফায়াত। বলল, পিচ্চি মেয়েকে স্কুলে দিতে হলে আগে সিটিজেনশিপ লাগবে, এখনই কাগজ জমা দিয়ে রাখতে হবে। তোমারটা নিয়ে ভয় নেই, এই ধরো 2 মাসের মধ্যে পেয়ে যাবে তুমি। প্রিয়ন্তী তেলে বেগুনে জ্বলে উঠল। ত ট উচ্চারণ করে বাংলা ভাষার খুন করছে, আবার ওকে পিচ্ছি বলা হচ্ছে। ইচ্ছে করে মজা করছে ফাইয়াদ ওকে নিয়ে, তার দিব্যি বুঝতে পারছে ও। নাক ফুলিয়ে দরজা লাগিয়ে রুমের দিকে যেতে যেতে চৈত্রিকা ডেকে উঠল, প্রিয় ভাইয়ার জন্য একটা তোয়ালে নিয়ে আসো, আর তোমার পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভাইয়াকে দাও। সাফারাত গতকাল বলেছিল খুব শীঘ্রই তোমাদের পড়ালেখার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আচ্ছা ভাবি। ভাইয়া কফি চলবে? ফাইয়াদ চৈত্রিকার প্রশ্নে মাথা নাড়িয়ে বলল, হুম। চৈত্রিকা চলে যেতেই প্রিয়তী হাতে তোয়ালে ও কাগজপত্র নিয়ে বেরিয়ে এলো। হাতের কাগজগুলো সামনের টি টেবিলে রেখে
তোয়ালেটা এক প্রকার ছুঁড়ে মারল। ফাইয়াদ সঙ্গে সঙ্গে ধরে ফেলল। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রিয়ন? আপনি আমাকে পিচ্ছি বলেন কেন? তুমি কি পিচ্ছি না? হাউ ওল্ড আর ইউ? আজ রাত পেরোলেই 16 হবে। ফাইয়াদ সুপ্ত হেসে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, বিয়ের জন্য রেডি? ছেলে দেখবো? ঠিকঠাক কিস করতে পারো তো প্রিয়ন? এমন ঠাট্টা স্বরে কর্ণপাত হতে প্রিয়ন্তীর সারা অঙ্গে ভঙ্গে হতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, যেন রাগান্বিত স্বরে ঈর্ষাদ চিল্লিয়ে উঠল। আপনি আমাকে আপনার মতো অসভ্য মনে করেন? মুগ্ধতায় পরিপূর্ণ আখিদয় বড় সড়ো করল ফাইয়াদ। বিস্ফোরিত কণ্ঠস্বয় তার। আমি কি করলাম? কি করেননি? গত রাতেই তো জাইফাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন। কি বলছো? ওই মেয়েটাই তো উড়ে এসে আমার বুকে পড়েছিল। একদম ভালো সাজার চেষ্টা করবেন না। আপনারা তো রাস্তাঘাটে মানুষের সামনে লিপ কিস করতেও দ্বিধাবোধ করেন না। নির্লজ্জ। দ্বিধাবোধ কি প্রিয়ন? অ্যান্ড জাইফা, শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। ওয়াই গুড আই কিস হার? কিস লাইফে একবার করেছিলাম, অ্যালেক্সকে। প্রিয়ন্তীর বুক ধরফর করে উঠল। কাপা কাপা কণ্ঠে আওড়ালো, হু ইজ অ্যালেক্স? মাই এক্স গার্লফ্রেন্ড, লাইফের প্রথম প্রেম। এক্স হলো কেন? ফাইয়াদ নির্বিকার অভিব্যক্তি ধারণ করে প্রত্যুত্তর করল, ও আমার লিভিংয়ের জন্য অফার করেছিল। আমি ভাবতে সময় নিই, ভেবে ডিসিশন নিলাম আমি পারবো না। দ্যাটস ওয়াই শি লেফট মি ফর লাইফ। প্রিয়ন্তীকে স্তব্ধতা অবাকতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে ব্যর্থ হলো। কারণ এই দেশে এসব কেমন কমন বিষয়। ফাইয়াদের প্রতি প্রথম দিন থেকেই একটা পজিটিভ ভাব আসে। ক্ষণিকের জন্যও মনে হয়নি এটা এক ভিন্ন দেশের ছেলে। যথেষ্ট ভদ্রতা বজায় রাখে ছেলেটা। এছাড়া কম বয়সে যেই ধাক্কাটা পেয়েছে, প্রিয়ন্তীর জীবনে এখন ছেলেদের সান্নিধ্যে যেতে ভয় পায়, ভীষণ ভয়। একমাত্র ভাই ছাড়া কাউকেই বিশ্বাস হয় না। তবুও ফাইয়াদের কাছে অকপটে মনের ভাষা ব্যক্ত করতে পারছে সে। মুখে হাসি ফুটেছে। নিত্য নতুন অনুভূতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। কথার বিপরীতে কিছু না বলে উঠে দাঁড়ালো ও। ফাইয়াদ উত্তেজিত সুরে বলে উঠল, কোথায় যাচ্ছ? প্রিয়ন্তী হাঁসফাঁস করতে লাগলো। কিছু বলতে পারছে না। ফাইয়াদ ওর চোখের দিকে তাকালো, গলা ঝেড়ে বলল, প্রিয়ন, আমি কিন্তু খারাপ নই। আবেগী বয়সে ভুল মাত্র। ভালোবাসা তো এখন অনুভব করতে শিখেছি। প্রিয়ন্তীর হৃদস্পন্দন থমকে গেল। ফাইয়াদের বাক্যটাকে স্বীকার করে বলে উঠল, জানি আপনি খারাপ নন। নিজের কাজে নিজেই হতভম্ব প্রিয়ন্তী। কি হলো ওর? এত কেন পজিটিভ অনুভূতি হচ্ছে এই বিদেশি সাদা চামড়ার ছেলেটার জন্য? আবারও আবেগ বশীভূত করা আরম্ভ করলো নাকি? চৈতিকা হাতের ট্রেটা টেবিলের উপর রাখলো। স্যুপ, পাস্তা, কফি এসব রেডি করতে দেরি হয়ে গেল ওর। স্থির হয়ে থাকা প্রিয়ন্তীর দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আছো কেন? নড়ে চড়ে উঠল প্রিয়ন্তী। ফাইয়াদ ওর দিকে নির্নিমেষ পলকহীন দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। ঠোঁটের কোণে হাসি, পেটটা গুড়গুড় করে উঠল প্রিয়ন্তীর। ঢোক গিলে বলল, আমি রুমে যাচ্ছি ভাবি। বলতে দেরি করলেও সুরসুর করে প্রস্থান করতে বিলম্বিত করলো না মেয়েটা। চৈতিকার পেট ব্যথা শুরু হয়েছে ভোরের দিকে। বিছানায় কাকড়ার মতো বালিশ আঁকড়ে পড়েছিল সে। সেই সময় থেকেই সাফারাতের চোখে ঘুম নেই। ভিতরটা ছটফট করছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। অনলাইনে ডাক্তার সাথে পরামর্শ করে কিছু স্টেপ নিয়েছে। ঘড়িতে এখন 6:30। 9টার দিকে বেরোবে ওরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। চৈতিকা গাঢ় নিদ্রায় ডুবে আছে। টুল পেতে বসে ওর ঘুমন্ত তৈলাক্ত বদনের দিকে চেয়ে আছে সাফারাত এক দৃষ্টে। দৃষ্টিটা করুণ, মনটা অস্থিরতায় বিষিয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। হঠাৎ কর্ণে ভেসে আসে কলিং বেলের শব্দ। সাফারাত ঘড়ির দিকে স্থির করলো দৃষ্টি। চৈতিকার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে দরজার কাছে আসলো। খুলতেই ওর দুই হাঁটু জড়িয়ে ধরল পিচ্ছি পিচ্ছি দুটো হাত। আয়মানকে কোলে তুলে নিল সাফারাত। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ঘৃণায় রাগে মুখ ফিরিয়ে নিল। আলু বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, ঢুকতে দিবি না খালামণিকে? কেন আমাকে ছেড়ে আসার সিদ্ধান্ত নিলি? তোকে ছাড়া আমার কষ্ট হয় সাফারাত, কথা বল আমার সাথে। আয়মানকে কোল থেকে নামিয়ে দিল সাফারাত। আঙুল দিয়ে নিজেদের রুমটা দেখিয়ে বলল, তোমার মামিমণি ও সুখ ওই রুমে ঘুমোচ্ছে। আয়মান দৌড়ে চলে গেল। আলু বেগম একগাল হেসে বললেন, কাল থেকে ছেলেটা মন মরা হয়েছিল, তুফান করেছে বাড়িতে, নিজের সব প্রিয় জিনিস ভেঙে ফেলেছে।
বারবার বলছিল সুখ না থাকলে ওর কিছুই লাগবে না, শুধু সুখ চাই ওর, তাই নিয়ে এলাম। এতটুকু বলে তিনি ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করলেন। কণ্ঠে গম্ভীরতা এঁটে বললেন, তোর সাথে আমার কথা আছে সাফারাত, কেন এমন করছিস তুই? সাফারাত রোষপূর্ণ কণ্ঠে গর্জে উঠল, আমার মায়ের খুনের পরিকল্পনাকারীর সাথে আমার কোনো কথা নেই। মুখোশের আড়ালে নিকৃষ্ট এক নারী আপনি, যে কিনা পুরো দুনিয়ার সামনে মমতাময়ী নরম স্বভাবে সেজে থাকেন। প্রকৃতপক্ষে আপনি একজন ছলনাময়ী। গেট আউট ফ্রম হিয়ার। আলো বেগম ধপ করে দরজায় বসে পড়লেন। টুপটুপ করে চক্ষু কোল থেকে জল পড়তে শুরু করলেন। উষ্ণ পেটে উষ্ণ ছোঁয়া পেয়ে চৈতিকা চোখ মেলে তাকালো। দেখল আয়মান ছোট চিকন চাকন ওষ্ঠদয় দিয়ে ওর পেটে চুমু আঁকছে। নিমেষেই অনেকখানি প্রশস্ত হাসি ওর ঠোঁটের জায়গা দখল করে নেয়। প্রশান্তির নির্মল সমীকরণ বয়ে যায় হৃদয়স্থল জুড়ে। হাত বাড়িয়ে আয়মানকে কাছে টানল ও, বুকের সাথে জড়িয়ে ধরে আয়মানের গালে চুমু দিল। অতিশয় আদর মেশানো স্পর্শ। মলিন স্বরে জিজ্ঞাসা করল, সুখকে মিস করছিলে? তুমি আমার সুখকে নিয়ে চলে এলে কেন মামিমণি? আয়মানের গম্ভীর কণ্ঠের প্রশ্নে চৈতিকা আলতো হাসল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি এড়িয়ে বলে উঠল, কার সাথে এসেছো? দাদুর সাথে। চৈতিকা চমকে উঠল, দ্রুত পদে বলল, খালামণির সঙ্গে? ইয়েস। কোথায় উনি? ড্রয়িং রুমে মামার সাথে কথা বলছেন। সাফারাতের সাথে কথা বলেছেন? মনে মনে প্রশ্নটা আড়ালো চৈতিকা। তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। হুট করে অসুস্থ শরীরে শক্তি অনুভব করল সে। সাফারাত আবার না আলো বেগমকে কিছু বলে বসে। টেবিলের উপর থেকে মোবাইলটা আয়মানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি সেখানে বসে গেমস খেলো বাবা, আমি আসছি। আয়মান কপাল কুঁচকে এবার চাইল। পর মুহূর্তেই মাথা নাড়িয়ে সায় জানালো। মোবাইলটা হাতে নিয়ে বসে পড়ল বিছানায়। ওর মাথায় হাত বুলিয়ে চৈতিকা দরজা পর্যন্ত গিয়ে পুনর্বার ফিরে আসে। বেড সাইডের সেন্টার টেবিলের ড্রয়ার হাতে হতে একটা কিটক্যাটের প্যাকেট ওর হাতে ধরিয়ে দিল। গতকাল এনেছে সাফারাত চকলেটগুলো। প্রেগন্যান্সিতে বারংবার চকলেট খাওয়ার ইচ্ছে জাগে চৈতিকার। সেই কারণেই ড্রয়ার ভর্তি চকলেট। বেডরুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সর্বপ্রথম নজর নিক্ষেপ করলো দরজার দিকে। মেঝেতে পড়ে থাকা আলো বেগমকে দেখে চৈতিকার বুকটা ধক করে উঠল। এক প্রকার দৌড়ে এসে টেনে দাঁড় করালো আলো বেগমকে। সাফারাতের দিকে চেয়ে বিস্ময়মাখা স্বরে বলে উঠল, খালামণি এভাবে পড়েছিল, আপনি কি দেখছেন না সাফারাত? আকস্মিক চৈতিকার সারা দেহ থরথর করে কেঁপে উঠল। সাফারাতের অগ্নিদৃষ্টি চোখে বিঁধতেই পাশের টেবিল থেকে ফুলদানি সজোরে আছড়ে ফেলল সে। আলো বেগম সহ ভরকে গেলেন। চৈতিকা ওনাকে সোফায় বসিয়ে দিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। সাহস জোগাড় করতে সক্ষম হলো না, আর না পারল সাফারাতের সান্নিধ্যে যেতে। সাফারাত নিজেই এগিয়ে গেল। চৈতিকার দিকে চেয়ে হাত মুষ্টিবদ্ধ করে রাগ প্রকাশ করে বসল। হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হলো আপনার চৈত্র, আমার মায়ের খুনের পরিকল্পনাকারীকে আমার বাসায় ঢোকানোর? দুই কর্ণ ঝা ঝা করে উঠল চৈতিকার। সমগ্র কায়ায় তরঙ্গ খেলে গেল। সেকেন্ডের ব্যবধানে স্থির স্তব্ধ হয়ে পড়ল চৈতিকা। নেত্রগহ্বর জলের টইটুম্বর হলো, কিন্তু এক ফোঁটাও অশ্রু গড়ালো না। ঠোঁটে ঠোঁটে চেপে কান্না সংবরণ করল। কণ্ঠনালীতে আটকা পড়া কান্না গিলে ফেলল তৎক্ষণাৎ। মানসপটে উদয় হলো একটা শব্দ, কেবলমাত্র একটা শব্দ, এবং তা হলো প্রতারক। বিস্ফোরিত নয়নে তাকালো ও আলো বেগমের মুখশ্রী পানে। এত বড় একটা সত্য উন্মোচন হলো, তবুও তাহার চেহারা জুড়ে অশ্রু মাখামাখি। কিসের জলেগুলো? কি কারণস্বরূপ বিসর্জন দিচ্ছেন তিনি? ছলনা নাকি সত্য? একটা মানুষের এত রূপ কেমন করে থাকতে পারে? চৈতিকার বিশ্বাস হচ্ছে না, হজম করতে পারছে না ও। সাফারাতের রাগান্বিত কণ্ঠে উচ্চারিত সেই বাক্যখানা, উনি তো মা, শিয়ার পর সাফারাতের দ্বিতীয় মা। কি করে সম্ভব? চৈতিকার দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে সোফায় বসে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আপনি সিয়ামার হত্যার পরিকল্পনাকারী, মার দ্বিতীয় খুনি? আলো বেগমের নীরবতা দেখে সাফারাত তাচ্ছিল্যের স্বরে বলতে লাগলো, চোরকে কখনো বলে আমি চোর? সুফিয়া আহমদ মৃত্যুর পূর্বে বলে না গেলে জানতেই পারতাম না কেউ আমার অজান্তেই আমার কলিজার এক অংশ কেটে নিয়েছে বহু আগে। যার কাছে কঠোর শক্ত নির্ভয় হতে শিখলাম, সেই কিনা আমাকে বছরখানেক আগে ছিন্ন ভিন্ন করে দেওয়া আসল মানুষটা। আপনার মনে আছে চৈত্র, সুফিয়া আহমদের মৃত্যুর কয়েকদিন আগে থেকে আমি ঘন ঘন ওনার রুমে যেতাম।
চৈত্রিকা ঠান্ডা দৃষ্টি নিবদ্ধ করলো সাফারাতের দিকে। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, হুম। সাফারাত অধরকোণ বাঁকিয়ে আলো বেগমের মুখোমুখি বসল। সোফায় বসে বৃদ্ধাঙ্গুল ঘষল ললাটের এক অংশে। বলল, মিসেস আলোয়ানিয়া, আপনি যার সঙ্গে মিলেছিলে আমার মায়ের মৃত্যুর প্ল্যান করলেন, সেই সুফিয়া আহমেদ বলে গিয়েছেন আপনি সর্বপ্রথম আমার মাকে মারার বুদ্ধিটা দিয়েছিলেন। ওনার রুমে যেতাম শরীরের পচন ধরবার ইঞ্জেকশন দেওয়ার জন্য। কথা তো বলতেন তিনি একটু একটু। আমি স্রেফ ওনাকে ও মিনার মাকে খুনি হিসেবে জানতাম, কিন্তু একদিন ওনাকে ইঞ্জেকশন দিতে গিয়ে দেখলাম উনি খুব অস্থির আচরণ করছেন। বার কত কাছে ডাকলেন, চোখের ইশারায় মিহি স্বরে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কান পাতি ওনার মুখের কাছে। তখনই তিনি আপনার নামটা নিলেন। ফারুক আহমদকে আম্মুর অত্যাচার করার কারণে এতকাল খুনি মেনে আসতাম, কিন্তু ওনার আম্মুর উপর এত অত্যাচারের কারণ যে আপনি ছিলেন তা সম্পর্কে অজ্ঞাত ছিলাম আমি। ঠিক 8 বছর আগে আপনার কাছে আমার মা নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেয়ার করেন। ভরসা করেন, আপন ভেবে কষ্টগুলো মেলে ধরেন আপনার নিকটে। আপনি সেই সুযোগে প্রথমত আমার মার মানসিকভাবে আত্মার মৃত্যু ঘটালেন, তারপর আগুনে জ্বালিয়ে দিলেন দেহটা। যেদিনই জানতে পারলাম আম্মু গর্ভবতী ও তার স্বামী নামক নর পশু তার সাথে এসব নিয়ে মন মানামানি বাকবিতণ্ডা চালাচ্ছেন, ঠিক সেই সুযোগটা লুফে নিলেন আপনি। জার্মানি থেকে সুফিয়া আহমেদের নাম্বার কালেক্ট করে যোগাযোগ করলেন। ওনার সাথে হাত মিলিয়ে শিখিয়ে দিলেন ঠিক কেমন করে কিভাবে আমার মাকে আঘাত করতে হবে। আপনার কথা মতোই সুফিয়া আহমেদ কান ভরতেন ফারুক আহমেদের। এমনকি তিনি যখন বলতেন এত কিছুর পরেও আম্মু হার মানছে না, কিভাবে আম্মুকে সরানো যাবে, তখন আপনি এক বাক্যে বলে দেন, মেরে ফেলতে। সেই রাতেই চট করে ঘন্টা 2 ভেবে আপনি খুবই চমৎকার একটা প্ল্যান করেন। সুফিয়া আহমদকে বলেন মিথ্যে হার্ট অ্যাটাকের বাহানা ধরে হসপিটালে ভর্তি হয়ে যেতে। সেই সময়টাতে চাচা চাচির কয়েকদিনের জন্য ওনার বাবার বাড়ি যাওয়ার কথাটাও আপনাকে জানান সেই বৃদ্ধ মহিলা। তা মাথায় রেখেই আপনি সকল পরিকল্পনা বাস্তবায়ন করেন, যেন কারো কাছে ভুলেও মনে না হয় এটা কোনো হত্যাকাণ্ড নয়, বরং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এম আই রাইট মিসেস আলোয়ানিয়া? শীততাপ নিয়ন্ত্রিত কণ্ঠে বসে থেকেও চৈত্রিকার সারা দেহ ঘেমে চুপচুপে হয়ে গেল। চুলের গোড়া পর্যন্ত ঘেমে উঠেছে। হৃদস্পন্দন স্পন্দিত হচ্ছে অস্বাভাবিকভাবে। শ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। আলো বেগমের কাছ থেকে ছিটকে সরে গেল ও। সোফার হাতল আঁকড়ে ধরে ঘৃণার চোখে তাকালো ওনার দিকে। কে এই নারী? কে এই অর্ধবয়স্ক মহিলা? কেউ এমন মুখোশ পরে থাকতে পারে? কই, সুফিয়া বেগমের শয়তানি চেহারা দেখে তো আসল রূপ ধরতে বেশি সময় নষ্ট হয়নি চৈত্রিকার। কেমন ঝটপট বুঝে গেল। অথচ কেন এই মহিলার মুগ্ধ চেহারার আড়ালে এত বড় একজন প্রতারক লুকিয়ে আছে বুঝতে পারল না ও। নিমেষেই চৈত্রিকার দাঁতে দাঁত লেগে গেল। জ্বলে উঠল দু চোখ। কঠোর কম্পনহীন কণ্ঠে চিল্লিয়ে উঠল মেয়েটা, আপনি এত বড় পিশাচ! আপনি আমার সাফারিতে সকল সুখ কেড়ে নিয়েছেন, ওনার মাকে মেরে ফেলেছেন। কি করে পারলেন আপনি? আপনার বোন ছিল না? মায়ের পেটে না হোক রক্তের তো ছিল। মানুষ এতটা জল্লাদ কি করে হতে পারে? সবাইকে আপনার মতো শয়তান হয়? এমন করে শাক দিয়ে মাছ ঢাকে? কি সুন্দর করে আপনি আমার সব সুখ কেড়ে নিয়ে আদর মায়া মমতা দেখাচ্ছিলেন। ভারতপক্ষে আপনি তো সাফারাতের সুখের হত্যাকারী। নিকৃষ্ট মহিলা আপনি। আমার যদি সাধ্য থাকতো আমি আপনাকে এই মুহূর্তে শ্বাসরোধ করে মেরে ফেলতাম। চৈত্রিকার এতক্ষণ আটকে রাখা চোখের জল বাঁধ মাংল। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। মন দেহের দুর্বলতায় কেমন নেতিয়ে পড়ল। হুড়মুড় করে সোফা ছেড়ে তড়িৎ গতিতে ওকে জড়িয়ে ধরে সাফারাত। বুকের মধ্যিখানে আগলে নেয়, বেঁধে ফেলে তাকে পেশিবহুল 2 হাতে। প্রিয় প্রাণ পুরুষের স্পর্শ পেয়ে চৈত্রিকা ভাঙা গলায় বলল, প্রিয় মানুষগুলোর এত রূপ কেন থাকে সাফারাত? কেন তারা কঠিন নিকৃষ্ট মুখোশধারী? আমাদের অসুখের কারণগুলো কেন তারাই হতে হয়? কি করে সহ্য করছেন আপনি? এত সহ্য শক্তি কেন আপনার? চৈত্রিকার ক্রমাগত ক্রন্দন মিশ্রিত প্রশ্নের প্রতি উত্তরে মুখ খুলল সাফারাত। বড্ড ভরাট শোনালো সর্বদা গম্ভীরতার চাদরে মুড়িয়ে থাকা মানুষটার কণ্ঠস্বর। কারণ মাঝে মাঝে সহ্য করে সেই মানুষগুলোকে দেখিয়ে দিতে হয় সুখী হয়ে। আপনি আমার চৈত্র মাস, উত্তাপ আপনি, শীতল না। আমার জন্য কাঁদবেন না। বিশ্বাস করুন, কারো বিশ্বাসঘাতকতা আমার হৃদয় নাড়াতে পারেনি, কারণ আমার জন্য আমার চৈত্র মাস নামক সুখ আছে। আলো বেগম চুপচাপ থাকতে পারল না আর। ধরা গলায় বললেন, তোর প্রতি আমার ভালোবাসা সত্য সাফারাত। তুই আমার গর্ভে না হলেও আমার ছেলে তুই। সাফারাত গর্জে উঠল সঙ্গে সঙ্গে, কণ্ঠে ক্রোধ, তেজ। বেরিয়ে যান আপনি।
এক পৃষ্ঠা পড়েই ঘৃণা স্থানে রাখলি আমায়, অপর পৃষ্ঠা কেন উল্টে দেখলি না তুই সাফারাত? আলো বেগমের অনুভূতিহীন কণ্ঠের প্রশ্নটা তীক্ষ্ণভাবে আঘাত হানে সাফারাতের কর্ণকুহরে। চৈত্রিকাকে বুকে লেপটে তার নিঃসংকোচ উত্তর, কারণ অপর পৃষ্ঠায়ও আপনার সত্যটা পাল্টে যাবে না। আপনি আমার আম্মুর খুনি, তা চিরন্তন সত্য হয়ে রবে। আলো বেগম দীর্ঘ লম্বা নিঃশ্বাস ছাড়লেন। ভেতরে ভেতরে প্রবল আর্তনাদ করছেন তিনি। বারবার চাইছেন সবটা স্বপ্ন হয়ে যাক, খারাপ কোনো স্বপ্ন, তবুও যেন বাস্তব না হয়। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সাফারাত মানে ওনার কাছে সুখ। এই ছেলেটার মাঝে মাতৃত্বের স্বাদ খুঁজে পায় সে। কী করে সহ্য করবে তার ঘৃণা? কেন শিয়ার প্রতি ক্ষোভ রেখে সুফিয়া এহেমাদের সাথে হাত মেলালো? একটা বার কি ঠান্ডা মস্তিষ্কে ভাবতে পারতো না সব কিছু? সকল বিষাদ তিক্ত স্মৃতি ভুলে যাওয়া কি অসম্ভব কিছু ছিল? না তো, বরং সামান্য একটা কষ্ট মনে রেখে পুষে রেখে দিনকে দিন, বছর পর বছর এটাকে ভয়ঙ্কর করে তুলেছে। এতটাই মারাত্মক যে অন্যকে খুন করার চিন্তা পর্যন্ত ওনার মাথায় আসতে বেশি সময় নষ্ট হয়নি। স্রেফ শুধু থেকে 1 থেকে 2 মিনিট লেগেছিল। কতটা নির্দ্বিধায় তিনি সেদিন উচ্চারণ করেছিলেন, সিয়াকে মেরে ফেলুন। তখনও তার মনে কোনো সংশয় ভয় ছিল না। নির্ভয় নির্বিকার ছিলেন তিনি, কারণ শিয়ার মৃত্যুই তো সাফারাতের কাছে পাওয়ার মন্ত্র, অস্ত্র হিসাবে কাজ করেছিল। কিন্তু কে জানত, যার মন নিজ হাতে ভেঙে গড়েছেন, তার দুচক্ষে নিজের জন্য অবকা, তাচ্ছিল্য, বিতৃষ্ণা দেখতে পাবেন। আজ প্রকৃতি সময় অত্যধিক নিষ্ঠুর এবং প্রতিকূলে। তিনি আজ ক্ষণে ক্ষণে অনুভব করছেন। ধীরে ধীরে মুখ খুলল আলো বেগম। তুই শুধু 8 বছর আগের কথাটুকু জানলি, এটা জানলি না তোর মা আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আমার কোলে দুঃখ ঢেলে দিয়ে সুখের সংসার সাজিয়েছিল ও, আর আমি নির্ঘুম থেকেছি। ফারুক এহমাদকে ভালোবাসতাম বললে ভুল হবে। আমার সমগ্র সত্তা জুড়ে ছিল তার বিচরণ, আমার প্রথম প্রেম। চাকরির সুবাদে প্রায়শই ফারুক তোদের বাড়িতে আসতো। তেমনই একদিন তোদের বাড়িতে গিয়ে আমি ওকে দেখি প্রথম। সেই দেখায় আমার মনে জায়গা করে নেয় সে। তোর মায়ের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে ফারুকের সম্পর্কে অনেক তথ্য জোগাড় করি। বাবা তো আলাদা বাড়ি করে আমাদেরকে নিয়ে অন্যত্র থাকতেন, কিন্তু ফারুককে এক নজর দেখার জন্য তোদের বাড়িতে আমার আসা যাওয়া ঘন হলো। ওই এক নজরে দেখতেই আমি শান্তি সুখ খুঁজে পেতাম। মেয়ে হিসেবে সেই সময় বড্ড লাজুক ধাঁচের ছিলাম, চেয়েও ফারুকের সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। মুখ ফুটে কখনো প্রেম নিবেদন করা হয়নি আমার। দিন পেরোয় মাস পেরোয়, বলতে না পেরে আমার ভিতরকার ঝড়ের বেগ বাড়তে লাগে। সব কিছু কেমন বিষাক্ত অনুভব হতে আরম্ভ হলো। এরকম অসহ্য অনুভূতি নিয়ে বেঁচে থাকা যায় না। শীঘ্রই ছুটে গেলাম সিয়ার কাছে। ওর 2 হাত ধরে বললাম আমি ঠিক কী অনুভব করি ফারুক নামের মানুষটার জন্য। 2 হাত ধরে বললাম ঠিক কী অনুভব করি ফারুক নামক মানুষটার জন্য। ওকে বলতে পেরে আমি স্বস্তি ফিরে পেলাম। ও শুধু আমার ছোট বোন ছিল না, বান্ধবীও ছিল। বিনা দ্বিধায় চোখ বুজে বিশ্বাস করার মতন মানুষটা আমার জীবনে একমাত্র সিয়াই ছিল। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার বুক থেকে অনেক বড় বোঝা নেমে গিয়েছে। সিয়াকে জড়িয়ে ধরলাম শক্ত করে, জিজ্ঞেস করলাম, আমার হয়ে তুই বলবি তো ওকে? মাথা নাড়িয়ে সম্মতি দিল ও। খুশিতে আমি কেঁদে দিয়েছিলাম। বাবা মায়ের পর জীবনে কাউকে আমি এতটা ভালোবাসিনি। একতরফা প্রেমেও ফারুকের মধ্যে আমি ডুবেছিলাম। সিয়াকে আমার সুখের প্রদীপ মনে হচ্ছিল তখন, কিন্তু সব ভ্রম ভেঙে গেল। মাটিতে মুখ থুবড়ে পড়লাম আমাকে মৃত্তিকায় ঢেউলে পড়তে সহকারিতা হিসেবেই থাকলো তোর মা। আমার ভালোবাসা কেড়ে নিজের সুখের সংসার করলো, আর আমি কাতর হয়ে গলা কাটা মুরগির ন্যায় তোর পেয়েছি সুখের নেশায়। তোর মাকে যেদিন নিজের মনের কথা ব্যক্ত করে বাসায় আসি, এর পরের দিনই সন্ধ্যায় বাবার কাছে জানতে পারি ওর আকদ হয়ে গেছে হুট করে। প্রথমত শুনে চমকে যাই আমি, আবার আনন্দও অনুভব করি। বাবাকে জিজ্ঞেস করি কার সাথে। সঙ্গে সঙ্গে বাবার জবাব শুনে আমার পুরো জগৎ টুকরো টুকরো হয়ে গেল, ঠিক ভাঙা কাঁচের মতন। নিমেষে অন্তরাত্মা চিৎকার করে ওঠে, চোখের পলকেই যেন মৃত্যু ঘটে তার, আত্মার মৃত্যু।
ফারুকের সাথে ওর বিয়ে হয়ে যায়। শিয়া আমার সাথে প্রতারণা করলো। ওর যদি এতই ফারুকের প্রতি ভালোবাসা থাকতো তাহলে কেন বললো না আমাকে? কই, আমি যখন প্রথমবার ওর কাছে ফারুকের ব্যাপারে জিজ্ঞেস করি, ওর চেহারায় তো কোনো ধরনের অভিব্যক্তি ছিল না। আমি আমার মনের কথা বলতেই ও ছিনিয়ে নিল ফারুককে। উল্টো আমি যখন গেলাম ওর কাছে, ও আমার সাথে কথাই বলল না। চাচার কাছ থেকেই জানলাম বিয়েটা চাচার সম্মতি ও ফারুক শিয়ার দুজনের সম্মতিতেই হয়েছে। প্রেম প্রেম সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সেদিন সদ্য বিবাহিত হাস্যোজ্জ্বল ফারুকের দিকে এক নজর চেয়ে আমি সেই বাড়ি ছেড়ে আসি। ঢাকা শহর ছাড়ি। অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে বসে জার্মানি পাড়ি জমাই। বড় বড় নিঃশ্বাস ফেললেন আলো আনিয়া। চৈত্রিকা ততক্ষণে সোফায় বসে ওনার সকল কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ওনার থেমে যাওয়াতে যেন ওর মনোযোগ ভঙ্গ হলো। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করতে অভিলাষ জাগে তারপর কি হয়েছিল জানার নিমিত্তে। ওর দৃঢ় বিশ্বাস শিয়া মা কোনো অপরাধ করেনি, বরঞ্চ ভয়াবহ নিকৃষ্ট কাজ করেছে আলো। কি করে একটা মানুষ অন্য একটা মানুষকে মারার মতো ইচ্ছে প্রকাশ করতে পারে? আলো বেগম মানুষ নয়, অমানুষ। চৈত্রিকার পাশেই জায়গা দখল করে বসে আছে সাফারাত। চোখ দুটো বিরক্তিভাব বিষাদ স্পষ্ট। মেজাজ তার আকাশচুম্বী। তবুও আজ আলো বেগমের সম্পূর্ণ কথা না শুনে উঠবে না সে। অতিকায় তৃষ্ণার্ত আলো বেগমের কণ্ঠনালী, কিন্তু পানি চাইতে সংকোচ হচ্ছে। সামনের মানুষ দুটোর আঁখি যুগলে ক্রোধ, ঘৃণাবিহীন কিছুই দেখতে পাচ্ছেন না। শুকিয়ে যাওয়া কণ্ঠেই ফের বলে উঠলেন, তোরা যাকে খালু বলে ডাকিস সেই মানুষটা একটা নর পশু ছিল। বলতে চাই না নিজের স্বামীর কুকীর্তির কথা, তবুও সব সত্য যেহেতু জানিস, আজ কিছুই লুকাবো না। বাবা মা আপনজন ছেড়ে জার্মানি আসলাম এমন একটা মানুষের হাত ধরে যার মেয়েলি নেশা আছে। 1-2 মাস পর পর তাকে নিত্য নতুন মেয়ে মানুষের সঙ্গে দেখা যেত। সব দেখেও নিশ্চুপ নির্বিকার থাকতাম আমি। বিয়ের শুরুতে প্রতিবাদ করলেও লাভ হতো না। আমার কোনো কথাই কানে তুলতো না সেই মানুষটা। এমনিতেই আমি নিঃশেষ হয়ে গিয়েছিলাম তোর মায়ের ধোকায়। আবার তোর খালুর এসব আমার জীবনে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। প্রতিনিয়ত ধুকে ধুকে মরতাম আমি। একসময় নিজের উদরে কারো অস্তিত্ব অনুভব করি। যেই আমি কাঠ খড় পোড়াচ্ছিলাম বদ মানুষটার সঙ্গ ছাড়ার জন্য, সেই আমি সিদ্ধান্ত নিলাম গর্ভে আসা বাচ্চাটার জন্য হলেও আমি সংসার করব। কিন্তু তখনও তোর মায়ের প্রতি জেদ রাগ এক বিন্দুও কমেনি আমার। জার্মানি বসে যখন ওর সুখের কথা শুনতাম, তখনই তোর খালুর করা প্রত্যেকটা অত্যাচার আমার দগদগি ক্ষত আরও সতেজ করে তুলত। তীব্র ঘৃণা জন্মাতো শিয়ার প্রতি। সর্বদা ওকে আমার এই পরিণতির জন্য দোষী সাব্যস্ত করতাম আমি। হঠাৎ একদিন মা জানালো বাবা খুব অসুস্থ। তোর খালুর পায়ে পড়ে আমি অনুরোধ করতে থাকি বাংলাদেশ যাবার। ওর আবার তাতে মাথা ব্যথা ছিল না। বাবা হবে জেনেও কোনো খুশি কাজ করেনি তার মাঝে। সুদূর ওই জার্মানি থেকে একা একা পাঠিয়ে দিল আমাকে। প্লেনে বসে আমি চোখের জল ফেলেছি। প্রতিবার মস্তিষ্কে চাড়া দিয়ে উঠেছে তোর মা আমার অসুখের কারণ, বিতৃষ্ণার জন্য দায়ী। বাংলাদেশ আসার 2 দিনের মাথায় এক বিকেলে শিয়া আমাদের বাসায় ছুটে আসে 9 মাসের ভরা পেট নিয়ে। কি স্নিগ্ধ সুন্দর লাগছিল ওকে। আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো, অনেক কিছু বলতে চাইলো। আমি শুধু এতটুকুই বললাম, পুরনো ঘা তাজা হবে এমন কথা আমি শুনবো না। তুই আমার বোন, তোর সাথে সম্পর্ক নষ্ট করে তো লাভ নেই। ও খুশি হয়ে আবারও আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু বোকা মেয়ে একটা বারও আমার মুখের মেকি হাসি ও মিথ্যে কথাগুলো আঁচ করতে পারলো না। মনে মনে তো আমার ইচ্ছে করছিল খুন করে জলে ভাসিয়ে দিই ওর দেহটা। ওর সুখ, ওর মা হওয়ার পূর্বে সুন্দর চেহারা আমার একদম সহ্য হচ্ছিল না। এই সুন্দরের জালেই তো ফাঁসিয়েছিল ও ফারুককে। আমার উপর ভরসা করে জীবনের সব কথা শেয়ার করত। আমি বাংলাদেশ থাকতেই কোনো এক ভোরে ও একটা ছেলে সন্তান জন্ম দিল। ভালো মানুষ সাজার চেষ্টা চালিয়ে সেই বৃষ্টি মাখা ভোরেই আমি হসপিটালে ছুটে যাই। নর্মাল ডেলিভারি হওয়ায় ও একদম সুস্থ ছিল।
আমাকে দেখে নার্সকে বলল বাচ্চাটাকে আমার কোলে দিতে। তখনও আমি ওর বেবিকে দেখিনি। নার্স কোল হতে বাচ্চাটা আমার দিকে বাড়িয়ে দিতেই আমি থমকে গেলাম। হুট করেই মাতৃত্ব অনুভব করলাম। ঠিক কতক্ষণ কতক সময় সেই বাচ্চাটা মানে তোকে বুকে জড়িয়ে রেখেছিলাম তার ইয়ত্তা নেই। অন্যরকম এক মায়া জন্মে গিয়েছিল তোর প্রতি, যেই মায়া আমি আজও কারোর জন্য খুঁজে পাইনি। জার্মানি ফিরে এসে আমার মিসক্যারেজ হয়ে যায়। জীবনে কখনো মা হব না এই বাক্যটা আমার কানে ঢেলে দেন ডাক্তার। জীবনে সুখ ছিল না, সুখের দেখাও আর মিলল না। বাচ্চা মিসক্যারেজ হওয়ার পর তোর খালু সন্তান হারানোর শোক বুঝতে পারে, একটু একটু করে মেয়েলি সঙ্গ ছেড়ে দেয়। সব সময় বলতে থাকে আল্লাহ আমার পাপের শাস্তি দিয়েছেন। ওনার এসব কথা আমার কানে পৌঁছালেও মনে ধরতো না, কারণ আমি তখন সর্বস্ব হারিয়ে একজন অসুখী নারী। হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছিল আমার অন্তর। সিয়া সুখী অথচ আমি অসুখী। ছেলে হাজবেন্ড নিয়ে ওর সুখের পরিবারের গল্প শুনে আমার মনে হতো আমার হৃদয়ে ছুরিকাঘাত করতো সে। কয়েক মাস বাদে একটা ছোট্ট দুধের শিশুকে অ্যাডপ্ট করে নিয়ে আসে তোর খালু। মা হিসেবে ওকে কোনো কিছুতে অপূর্ণ রাখিনি, আদরে বড় করেছি ওকে। কিন্তু আমার অভ্যন্তরে জ্বলন্ত অগ্নি কখনো নেভেনি। বছরের পর বছর পেরিয়ে নতুন বছর আসে, তবুও না। আমার পালিত সেই ছেলে আয়ান বড় হয়, তুইও বড় হোস, সব কিছু পাল্টে যায়, শুধু আমার সিয়ার প্রতি আমার ঘৃণা হিংসা ব্যতীত। তোকে আর সিনথিয়াকে জার্মানি পাঠানোর পর সিয়া ওর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা জানায় আমায়। তোকেও জানাতে চায় ওর জীবনে কি চলছে সব কথা। কিন্তু আমি জীবনে প্রথমবার ওর জীবন বরবাদ করার সুযোগ পেয়ে একটা চাল চালি। ওকে বলি তোকে যেন এসব না বলে, তাহলে ফারুকের মতো তুইও বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার বিষয়টা ছিছি করবি। সিয়া মানতে চাইল না, বারবার বলছিল আমার সাফারাতের প্রাণ আমার মাঝে, ওর মাকে ঘৃণা করতে পারবে না ও কখনো। রাগ লাগছিল খুব, তবুও ওকে অনেক বোঝালাম। একটা সময় আমার সিদ্ধান্তটা মেনে নেয় সে। তোর কাছ থেকে ফারুকের অত্যাচারের বিষয়টা আড়াল করে শুধু প্রেগনেন্সির বিষয়টা জানালাম, যদিও আমি নিজেই সিয়াকে না করেছিলাম, কিন্তু পরে তোর বিশ্বস্ত হওয়ার জন্য জানাতে বাধ্য হলাম। ফারুক পরকিয়া করে শুনতে পেয়ে স্বস্তি পাচ্ছিলাম। প্রকৃতি যেন প্রতিশোধ নিল, কিন্তু নিজ থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটুকু দমন করতে পারলাম না। সুফিয়া আহমেদের সাথে যোগাযোগ করি। উনি অবশ্যই আমার কাছে সিয়ার প্রতি এত ক্ষোভের কারণ জানতে চেয়েছিল। প্রত্যুত্তরে বলেছিলাম কারণ জানানো যাবে না। নিজের কুকর্মে কারো সাপোর্ট পেয়ে খুশিতে গদগদ হয়ে গেলেন তিনি। সিয়াকে মৃত্যুর প্ল্যানটা আমি করে দিলেও পরে আমি বেঁকে বসি, ওনাকে না করি, কারণ হঠাৎ উপলব্ধি করি এত বড় অন্যায় আমি করতে পারবো না। তিনি আমাকে কথা দেন এই কাজটা করবেন না, কিন্তু উনি ওনার কথার খেলাপ করবেন আমি এটা বুঝতে পারিনি। আমার দেয়া বুদ্ধি কাজে লাগিয়ে সিয়াকে জ্বালিয়ে দেয় অন্তঃসত্ত্বা অবস্থায়। বিশ্বাস কর সাফারাত, আমি এমনটা চাইনি। আমি জানি না আমার কি হয়েছিল, না করেছিলাম আমি ওনাকে, কিন্তু উনি। আলো বেগম আর বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন তিনি। চৈত্রিকার নেত্রজল শুকিয়ে গিয়েছে। এক একটা সত্য এতটা তিক্ত কেন? পাশ ফিরে দেখলেও সাফারাত নেই। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে চৈত্রিকার। এই মুহূর্তে চোখের সামনে ও কেবল একজন খারাপ মানুষ দেখতে পাচ্ছে। কিয়তক্ষণ পর সাফারাত ফিরল। একটা ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উল্টে এক প্রকার ছুঁড়ে মারল সেই ডায়েরিটা আলোর বেগমের দিকে। আমি পারতাম সেদিন আলো আপাকে বলে দিতে যে ফারুকের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। ফারুক আমাকে ভালোবাসে, আলো আপাকে না। কিন্তু চেয়েও আমি বলতে পারিনি। মন মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়েছিল। কি করব, কি বলবো, তা কিছুই মাথায় আসছিল না। সঠিক পথ খুঁজে পাচ্ছিলাম না। কারণ একটাই, আমি যেমন আলো আপাকে ভালোবাসি তেমন ফারুককেও। তবু সিদ্ধান্ত নিলাম ফারুককে বলবো আলো আপার কথা। আমার ভীষণ ভালোবাসার চেয়েও ওই মেয়ের অতিরিক্ত ভালোবাসার প্রখরত্ব অধিক। ফারুকের সাথে আমার সম্পর্ক আছে এটা আলো আপাকে আমি কখনোই মুখে বলতে পারবো না।
তার চেয়ে বরং ফারুককে আপার কথা জানাই সিদ্ধান্ত মতে। আমি ফারুককে বলি, আপার মনের সমস্ত কথা এক মুহূর্তে আমি তেগে নারী হয়ে উঠছিলাম। ফারুকের পা জড়িয়ে ধরে বলছিলাম আপাকে যেন বিয়ে করে, কিন্তু ফারুক রাজি হয়নি, কর্ণপাত করেনি আমার আকুতি মিনতি, বরং সে আমায় বুকে আগলে ধরে বলেছিল